ভারতীয় সেনাবাহিনীর একটি বক্তব্য নিয়ে শুধু ভারতে নয় বাংলাদেশেও তুলপার হচ্ছে, মিডিয়া ব্যাপকভাবে প্রকাশ করছে, এমনকি আন্তর্জাতিক বেশ কয়েকটি মিডিয়াও কিন্তু তার এই বক্তব্য ফলো করে প্রচার করছে এবং সেটির কারণও রয়েছে। উনি এমন কিছু কথা বলেছেন বাংলাদেশ নিয়ে যেটি আলোচনা আসতেই পারে, যেটাকে আমরা নিউজ ভ্যালু বলি। উনি স্পষ্ট করে কয়েকটি কথা বলেছেন, যেমন একটি কথা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল 5ই আগস্ট, তবে সেই যোগাযোগটা শুধুই ছিল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের সঙ্গে। ভারতীয় সেনাবাহিনীর যে প্রধান উপেন্দ্র দ্বিবেদী, তার এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখবেন? ভারতের যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন একটি সংবাদ সম্মেলনে বক্তব্যটি এসছে এবং মনে হয়েছে যে এই বক্তব্যটি দেওয়ার জন্য একটা সংবাদ সম্মেলনের আয়োজন এবং সেখানে প্রশ্ন করার জন্য যে প্রশ্নগুলো কি হবে, এটা এক ধরনের আমার কাছে একজন সংবাদকর্মী হিসেবে মনে হয়েছে এই প্রশ্নগুলো একটা প্রি প্ল্যান অনুযায়ী এটা করা হয়েছে। তো সেখানে ওনার কয়েকটা কথা, সবচেয়ে বেশি যে কথাটি আলোচিত হচ্ছে বাংলাদেশে সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে পরবর্তী নির্বাচিত সরকারের সাথে স্বাভাবিক সম্পর্ক হবে, এই কথাটি তিনি বলেছেন। অসুবিধাটা কোথায়? বর্তমান সরকারের সাথে স্বাভাবিক সম্পর্ক মেনে নিয়েছে সমস্ত বিশ্বের কাছে নন্দিত একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বর্তমান যে পরিবর্তনের পর থেকে বাংলাদেশ যে পথে এগুচ্ছে এটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে পুরো পশ্চিমা বিশ্ব, তো করছেই, অন্যান্য সকল কর্নার থেকেই কিন্তু ডক্টর ইউনূসকে সহযোগিতার জন্য এগিয়ে এবং 24 সেরা দেশ হয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে কিন্তু ভারতীয় সেনাপ্রধান জানান দিয়ে দিলেন যে ডক্টর ইউনূসের সরকারের সাথে তারা কোনো কোঅপারেশন করবেন না। কেন তাদের প্রতি, ডক্টর ইউনূসের সরকারের প্রতি তাদের এই ক্ষোভটা কেন? এই ক্ষোভটা কি এই জন্য যে ডক্টর ইউনূসের সরকারের সাথে যারা আছেন তারাই 5ই আগস্টের পরবর্তী যে তাদের যে পছন্দের, তাদের যে সেবাদাস যে একটা সরকার ছিল, তাদের ইমিডিয়েট মানে পরবর্তী এই সরকার, যেই সরকারকে তারা মনে করছে যে এই সরকার যদি শক্তভাবে না দাঁড়াতো তাহলে হয়তো তাদের পছন্দের সেই সেবাদাস হয়তো ফিরে আসার সুযোগ ছিল, এই জন্য কি ক্ষোভ? তারা প্রফেসর ইউনূসের সরকারকে মেনে নিতে পারছে না, তাহলে পরবর্তী সরকার সাথে তাদের সম্পর্ক ভালো হবে, নির্বাচিত সরকার। তারা কি ধরে নিচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার তাদের অনুকূলের সরকার হবে? শেরে বাংলার একটি উক্তির কথা মনে হয় স্মরণ আছে যে কলকাতার দাদাবাবুরা যখন আমার প্রশংসা করে তখন আমি ধরেই নিই যে আমি দেশের বিরুদ্ধে আমি কাজ করছি। এখন কারা আমাদের এখানে একটি নির্বাচিত সরকার চাচ্ছে? যারা গত 15 বছর অনির্বাচিত ভোটারবিহীন এবং রাতের ভোট, তারপরে ডামি প্রার্থীর এই সরকারকে তারা অল আউট সাপোর্ট দিয়ে এই দেশ থেকে তাদের ইচ্ছা মতো সব কিছু তারা লুটে নিয়েছে। তারা বাংলাদেশে নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। বাংলাদেশে নিশ্চয়ই কখনোই নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু নির্বাচিত সরকারই। আমরা কখনো বলি না যে অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে থাকবে, আনলিমিটেড টাইম পর্যন্ত থাকবে, এটা আমরা কখনোই একজন গণতন্ত্র মানুষ হিসেবে আমরা কিন্তু এটা সাপোর্ট করি না। কিন্তু এইটাও সত্য যে বাংলাদেশে যে 15 বছরের একটি ফ্যাসিবাদী শাসনকে, জগদ্দল পাথরকে যেভাবে যারা সরিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, একেবারে সাধারণ মানুষ পর্যন্ত যিনি রাজনীতি থেকে বেশ দূরে ছিলেন, এরকম পরিবার, এরকম নারী, এরকম শিশু পর্যন্ত মাঠে নেমে এসে অকাতরে জীবন দিয়ে একটা পরিবর্তন, ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা, এই আকাঙ্ক্ষার প্রতিফলন ছাড়া একটি নির্বাচনের বিষয়ে যদি কারো আগ্রহ থাকে তাহলে তার মধ্যে একটা সেখানে একটা সন্দেহের অবকাশ থাকে। এবং যেই প্রতিবেশী রাষ্ট্র আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, 2014 সালে নোংরাভাবে, নগ্নভাবে আমাদের এখানে এসে হস্তক্ষেপ করে সুজাতা সিং কিভাবে সেই এরশাদ সাহেবকে নির্বাচনে নেওয়ার জন্য, সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য, এবং তারও আগে যদি আমরা বলি যেখান থেকে বাংলাদেশের এই ফ্যাসিবাদের একদম সূত্রপাত হয়েছে 1/11-এর সময়, সেই মঈনকে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যেই ফর্মুলা তারা সেই তখন প্রণব বাবুরা যেভাবে অ্যাপ্লাই করেছেন সেই গোড়া মঈনকে দিয়ে, তো সেই অবস্থার
করতে সেরকম একটা সুযোগ কি তারা আবার চাচ্ছে? এগুলো কিন্তু সন্দেহের একটা অবকাশ কিন্তু এই জায়গাটাতে থেকে যায়। তারা যখন নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক ভালোর কথা বলেন, কোন নির্বাচিত সরকার সেটা? তাদের সেই অনুকূলের কোনো নির্বাচিত সরকার তারা প্রত্যাশা করছেন নাকি এখানে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে বর্তমানে যে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে বর্তমান সরকার এগুচ্ছে, সংস্কারের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে চিরতরে ফ্যাসিবাদকে নির্মূল করা যায়, ফ্যাসিবাদী শাসনের ফেরার পথটাকে চিরতরে রুদ্ধ করা যায়, এই যে একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এই প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য কোনো কি পর্দার আড়ালে কোনো বোঝাপড়া হচ্ছে কিনা, এগুলোর ব্যাপারে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের মধ্যে কিছুটা একটা শঙ্কার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমি বলতে চাই যে তিনি যে কথাটি বলেছেন যে তার সাথে বাংলাদেশের সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে, আমি বিশ্বাস করতে চাই বর্তমান সেনাপ্রধান যিনি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি একজন দেশপ্রেমিক হিসেবে 5ই আগস্টে কিন্তু তিনি উত্তীর্ণ হয়েছেন, দেশপ্রেমের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছেন, গণতন্ত্রের পরীক্ষায় তার বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা কোনো রকম আমাদের প্রতিবেশী দেশের কোনো রকম কুটোচালের কাছে তারা কোনো রকম ধরাশায়ী হবেন, তারা কোনোভাবে ফাঁদে পা দেবেন, এটা আমি বিশ্বাস করি না। প্রতিবেশী কোনো শক্তি যেই হোক না কেন, আমাদের পরাশক্তি, তারা যদি আমাদের প্রতি কোনো প্রেম দেখাতে আসে তাহলে আমাদেরকে সেই প্রেমটা একদম কষ্টি পাথরে যাচাই বাছাই করে সেই প্রেমের অফারটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, প্রেমের যে প্রপোজটা সেটা সেভাবে গ্রহণ করতে হবে। তা না হলে আমরা আবারও আমাদেরকে মূল্য দেওয়ার জায়গায় যদি এমনটা হয়, যদি আমি ধরে নিচ্ছি যে তাদের প্রতিবেশী দেশের প্ল্যান এ বি সি অনেকগুলো প্ল্যান থাকাটাই স্বাভাবিক। তারা প্রথম প্ল্যান এতে তারা চেষ্টা করেছিল তাদের সেই সেবাদার সরকারের প্রধান শেখ হাসিনাকে এখানে ফিরিয়ে এনে আবার পুনর্বহাল করা যায় কিনা, তো সেটা ব্যর্থ হওয়ার পর এখন কি তারা প্ল্যান বি বা সি নিয়ে এগুচ্ছে? এগুলো আমাদের বিচক্ষণ রাজনীতিবিদরা যারাই ক্ষমতায় প্রত্যাশা করেন, আমি মনে করি সবাই এখানে দেশের ভালো চান, দেশপ্রেমিক, এবং বিশেষ করে বিএনপির কথা তো আমি বলবো অনেক মূল্য দিতে হয়েছে। আমরা দেখেছি যে শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ারে এখনো পর্যন্ত তাদের ইলিয়াস আলীরা, তারপরে চৌধুরী আলমদের এখনো পর্যন্ত আমরা কোনো সন্ধান পাচ্ছি না, এবং যে পত্রিকায় যে রিপোর্ট এসছে যে 400-র বেশি নেতাকর্মী আর কোনোদিনই ফিরে আসবেন না যাদেরকে ধরে নেওয়া হয়েছিল। তার মানে এদেরকে খুন করে কারুদের যমুনা নদীতে ভাসিয়ে দেওয়ার আমরা এখন তথ্য পাচ্ছি। যে আমাদের দাদা বাবুরা কখনোই আমাদের কল্যাণ চান না, তারা যদি কোনো বেশে যে কোনো রূপে আমাদের আপন হতে চান না কেন, আমাদেরকে সে ব্যাপারে কিন্তু আমাদের অতিরিক্ত সতর্কতার জায়গা থাকতে হবে। তা না হলে আমরা আরেকবার যদি ভুল করি, এই মূল্যটা কিন্তু হয়তো এই যে 15 বছরের চাইতে আরো কঠিন মূল্য, আরো চড়া মূল্য হতে পারে। এই বিষয়টার দিকে আমাদের স্মরণ রাখতে হবে। রেজাউল করিম রনি, আপনি নিশ্চয়ই যে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাংবাদিকদের সাথে কথাবার্তার রিপোর্ট নিশ্চয়ই আপনি দেখেছেন, আর সেখানে অনেকগুলো কথা রয়েছে, কিছু সেন্সিটিভ কথা কিন্তু রয়েছে। সবচেয়ে যে কথাটা রয়েছে স্পষ্টভাবে, যেটা ভারত আসলে অনেক দিনে বলতে চাচ্ছিল কিন্তু এত পরিষ্কার করে বলেনি, সেটি হলো যে ইউনূস সরকারকে তারা মেনেই নিতে পারছে না, আসলে গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না ভারতীয় সুশীল সমাজ, মিডিয়া বা বিজেপি সরকার। এটা কিন্তু তার বক্তব্য স্পষ্ট হয়েছে, এবং তারা বলছে নতুন সরকারের সঙ্গে তাদের সম্পর্ক হবে। এর মানে হলো প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা তারা এগিয়ে নিতে চাচ্ছে না। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই দেশ আগে ভারতের কাছে কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল না, এটা বাংলাদেশ হয়েছে না? এবং পূর্ব পাকিস্তানের সাথে কি ভারতের এই ধরনের দাদাগিরি সম্পর্ক ছিল না। কিন্তু তার মানে কি বাংলাদেশ তার প্রতিবেশী পরিবর্তন হয়েছে। আজকে যদি ইন্ডিয়াতে ধরেন, আমরা জানি অনেকগুলো প্রদেশ অশান্ত, স্বাধীনতাকামী অনেক আপনার জনমত আছে, শক্তি আছে, তারা কেউ সশস্ত্র সংগ্রামেও আছে, ফলে এটা চেঞ্জ হয়ে আপনার প্রতিবেশী চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, ফলে প্রতিবেশী অনর, হ্যাঁ, আজীবন এরকম থাকবে না, প্রতিবেশীও চেঞ্জ হয়ে যেতে পারে। প্রতিবেশী পরিবর্তন হয় না বলে যে কথা বলা হয় না, এটা হয় না, 1 নাম্বার। ফলে ইন্ডিয়ার ব্যাপারে আমাদের পারসেপশনটা চেঞ্জ করতে হবে। এটা আমাদের শত্রু রাষ্ট্র ধরে নিয়ে আমাদের আগাইতে হবে। কারণ হইলো ও কোনো কথা রাখেনি, কোনো প্রতিশ্রুতি না। আপনার কেন শত্রু রাষ্ট্র? কারণ বাংলাদেশ যদি একটা সাকসেস স্টোরি হয় সাউথ এশিয়াতে, তাহলে এমনিতে তো ইন্ডিয়াতে যে সমস্ত জনগোষ্ঠী স্বাধীনতাকামী, তাদের জন্য ইন্সপাইরেশন,
ফলে তার অখণ্ড ধরে রাখার জন্য সমস্যা। ফলে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশকে কেন ইন্ডিয়ার হাতে রাখতে হবে, সেটা নির্বাচিত সরকার হোক অনির্বাচিত সরকার হোক, ইন্ডিয়ার দিক থেকে আমাদের জিনিসটা বুঝতে পারতে হবে। ইন্ডিয়ার বাংলাদেশ ছাড়া আর কোনো অপশন নাই। ফলে এই অপশনের সুবিধাটা বাংলাদেশ কিন্তু এখন এতদিন নিতে পারে না। আমি মনে করি আপনি ইন্ডিয়ার ব্যাপারে মনোভাবটা চেঞ্জ করেন, আপনি যত অ্যাগ্রেসিভ হবেন ইন্ডিয়া তত নরম হবে। এই যে আপনি বাণিজ্য বাড়াবেন, সম্পর্ক বাড়াবেন, কূটনৈতিক বাড়াবেন, বাণিজ্য ঘাটতি কমায় আনবেন, আপনি নদীর হিস্সা আদায় করবেন। ফলে আমি মনে করি আমাদের পারসেপশনের দিক থেকে আমরা ইন্ডিয়াকে শত্রুরাষ্ট্র ধরে নিব, আর এইগুলো যেগুলো আমরা এতদিন পিছায়া ছিলাম, বৈষম্য ছিল, সেগুলোতে আমরা আগায় যাব। এইটা হবে বাংলাদেশের থেকে ইন্ডিয়ার ক্ষেত্রে কূটনৈতিক কৌশল। এখন এই কৌশলের ক্ষেত্রে ধরেন এই সরকার, হ্যাঁ এই সরকারকে ইন্ডিয়া পছন্দ করবেন, এটি তো স্বাভাবিক। কারণ এই যে দিল্লি দাসীর উৎখাত এবং তার যে আশ্রয়, হ্যাঁ, এবং যেটা গ্লোবাল বার্ডেন, একটা এই যে একটা লুটপাটের গ্লোবাল খনি ধরেই নেওয়া হয় 5ই আগস্ট কিন্তু এখানে একটি স্বৈরাচার সরকারের পতন ঘটেনি, না ইন্ডিয়ার হেজিমনির পতন ঘটেছে। ইউ আর ভেরি রাইট। ফলে এখানে আওয়ামী লীগের পতন তো এটা ধরেন কি, আওয়ামী লীগের পতন তো বড় বিষয় না। আওয়ামী লীগ তো একটা এজেন্ট ধরেন, হ্যাঁ, মানে আওয়ামী লীগ হলো সাব কন্ট্রাক্ট নিচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে। তো এখানে ইন্ডিয়ারই পতন হয়েছে মূলত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, কারণ এটা ইন্ডিয়া তো তার টিকায় রাখছে, এটা বোঝাই গেছে যে আগের ইলেকশনগুলো নিয়ে তো আলোচনা হইলেই। তো সেদিক থেকে আমি মনে করি ভারতের এই যে ভারতের কনস্ট্রাকটিভ একটা শত্রুমূলক আচরণ বাংলাদেশ 54 বছর ধরে সাফার করতেছে, আর আমাদের এখানে বন্ধু বন্ধু বলে চিৎকার করা হচ্ছে, এটা আমাদেরকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পিছাইয়ে দিছে, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে পিছাই দিছে। ফলে আমাদের কি করতে হবে, আমাদের বাংলাদেশ বিষয়ে একটা জাতীয় নীতিমালা থাকতে হবে। সেটা কি, ধরেন আমাদের ইকোলজির ক্ষেত্রে ভারত যে অপরাধ করছে সেইটা মানবতা বিরোধী অপরাধের সমান। আমাদের এগ্রিকালচারাল কান্ট্রি আমরা, হ্যাঁ, এগ্রিগ্রিয়ান নেশন, আমাদের মিঠা পানি এবং আমাদের ইকোলজিক্যাল সিস্টেম, আমাদের দেখবেন যে গ্রাম আর গ্রামের মতো নাই। এই যে বাংলাদেশের যেটা ডেল্টা ল্যান্ড, হ্যাঁ, বাংলাদেশের যে রূপ বৈচিত্র্য, সেটা টোটালটা ডিস্ট্রয় করার জন্য 1 নাম্বার দায়ী হলো ইন্ডিয়া। এই কারণে আমাদের জনগণের আপনার এই ধরেন যে আমাদের ফসল শুধু না, আমাদের মনোজাগতিক মানসিক চৈতন্য পরিবর্তিত হয়ে গেছে। হ্যাঁ, উত্তরবঙ্গের অবস্থা দেখেন আপনি, হ্যাঁ, আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স পুরোটা নষ্ট করে ফেলছে। বাণিজ্য, নিরাপত্তা, সব কিছুর ক্ষেত্রে আপনার এই যে সর্বব্যাপী এবং সাংস্কৃতিক ক্ষেত্রে, হ্যাঁ, এই দেখেন বাংলাদেশ নিয়ে যে দেশ পত্রিকা একটা সংখ্যা বের করছে, হ্যাঁ, সেটার অরিজিনাল লেখাগুলো আপনার সংশোধন করে আবার সংশোধিত সংখ্যাটা নাকি বাজারে ছাড়া হয়েছে, অরিজিনালি যেটা সেটাকে দেওয়া হয়নি, বাংলাদেশে দিয়ে উঠাই নেওয়া হয়েছে দ্রুত গতি। এখানে দুটো জিনিস করা হয়, আপনাকে একটু বলি। সেটি হলো অনেক সময় ইন্ডিয়ার কিছু পত্রিকা এরা কিন্তু দুটো সংস্করণ করে, হ্যাঁ, একটা ওদের জন্য, বাংলাদেশের জন্য করে, আর একটা হলো মানে পশ্চিমবঙ্গের জন্য করে বা ইন্ডিয়ার জন্য করে। এখানে দুটোর মধ্যে কিন্তু দু ধরনের বক্তব্য থাকে। তারপরেও বাংলাদেশে যে সংখ্যাটা আমি পাইলাম সেইটার দেখেন সম্পাদকীয়র প্রথম লাইনটা আমি একটু দর্শকদের পড়ে শোনাইতে চাই। বাংলাদেশ অশান্ত সাম্প্রদায়িক হিংসায়, সংখ্যালঘু ধর্মাবলম্বীরা সেখানে প্রবল রোষের কবলে। আর পড়ার দরকার নেই, হ্যাঁ, এটা দিয়ে শুরু হয়েছে তারপরে সম্প্রীতি, ভাষা, হাবি যাবে, এইসব কথা বলবে। দেখেন বাংলাদেশের বিষয়ে ভারতের যে পারসেপশন সেটা কিন্তু উৎপাদন করে কলকাতার বুদ্ধিজীবীরা, পরে দিল্লি সেটা ইমপ্লিমেন্ট করে। আমাদের এখানে এক ধরনের লোক, হ্যাঁ, কলকাতা বলতে আবেগে গদগদ হয়ে যায়, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো কলকাতা বুদ্ধিভিত্তিকভাবে বাংলাদেশের ব্যাপারে যে পারসেপশনটা তৈরি করে সেইটা আমরা পরবর্তী সময়ে ব্যাপকভাবে রিফ্লেক্টেড হইতে দেখি দিল্লির পলিসির ক্ষেত্রে। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের, হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাপারে আমাদের পজিশনটা, জাতিগত একটা পজিশন দরকার। পানি, নদী সমস্যা, আপনার বাণিজ্য সমস্যা, আমাদের সীমান্ত হত্যা, যুদ্ধ ছাড়া পৃথিবীর আর কোনো সীমান্তে, হ্যাঁ, এইভাবে লোক হত্যা করা হয় না। এগুলো টোটাল সবগুলোর ব্যাপারে আমাদের একটা কম্বাইন্ড জাতীয় পজিশন লাগবে। দেখেন ভারতের বিরুদ্ধে ঐক্যের আমরা একটা অপূর্ব চিত্র কিন্তু দেখছি কিছুদিন আগে। তো সেটা শুধু ছবির মধ্যে থাকলে হবে না, সেটা আপনি রিয়েলি মিনিংফুল হবে তখনই যখন আপনি একটা অর্থপূর্ণ অবস্থান পেপার আপনি তৈরি করবেন। এরপরে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সরকারই আসুক, ভারত তো বলতেছে যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক করবে এই সেই, হ্যাঁ, সেটা তার দিক থেকে সে করতে পারে, অনেক কিছু চাইতে পারে, কিন্তু আপনি কি করবেন? আপনি আপনার স্বার্থকে প্রোটেক্ট করার জন্য একটা জাতীয় নীতিমালা, ভারত প্রশ্নে বাংলাদেশ, এইটা করে আপনি ধরাই দিবেন যে দেখো তোমাদের ব্যাপারে আমাদের জাতীয় নীতিমালা হলো এইটা, ফলে তুমি যেই পজিশনই নেও, আমাদের ব্যাপারে যেই বক্তব্যই দাও, আমরা কিন্তু তোমরা এইভাবে রিড করি, বাংলাদেশের মানুষ এইভাবে রিড করে, ফলে তোমার আসলে পলিসিটা চেঞ্জ করতে হবে। তারা যেরকম মনে করছিল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে তাদের কোনো বন্ধু নাই, সেই জায়গা থেকে ভারত সরে আসে নাই। কিন্তু সরে না আসলেও তো উপায় নেই, কেউ অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না, অভ্যুত্থান হয়ে গেছে, ভারতীয় ইস্টাবলিশমেন্টের পরাজয় হয়ে গেছে এখানে। তাহলে তার পরিবর্তিত পরিস্থিতি সার্ভাইভ করতে হবে।
সার্ভাইভ করার জন্য ডেফিনেটলি ভারতের দিক থেকে হ্যাঁ তারা চাইবে যে একটা স্টেবল নির্বাচিত সরকারের সাথে একটা সুসম্পর্ক করতে, এটা ভারতের দিক থেকে চাওয়া। কিন্তু বাংলাদেশ থেকে কি করতে হবে, যারাই নির্বাচিত হয়ে আসবে তারা, আমি মনে করি অভ্যুত্থানের আলোকে, অভ্যুত্থানের পরে যে ঐক্য, যে সেখানে সমস্ত রাজনৈতিক দলকে আমরা দেখছি, সে তার আলোকে আমাদের একটা জাতিগত অবস্থান হ্যাঁ পরিষ্কার করতে হবে, এটা ইন্ডিয়াকে আমরা অফার করব।